সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তোমাদের সকলকে সরকার কর্তৃক জারিকৃত এবং দেশের স্বাস্থ্য বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আজকে ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই কোর্সের ষষ্ঠ লেকচারে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে কোর্সের উপর ক্লাস নিচ্ছি সেটি ব্যবস্থাপনার সকল ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স। কারণ এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তির বেসিক সম্পর্কে আইডিয়া না থাকলে, ধারণা না থাকলে একজন ম্যানেজার হিসেবে, একজন ব্যবস্থাপনা ছাত্র হিসেবে এটা মানানসই হয় না। আজকে আমি যেই টপিকগুলোর উপর আলোচনা করব, অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেই টপিকটির নাম হলো ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের বিভিন্ন কাজে ইনফরমেশন সিস্টেমের ব্যবহার এবং ইনফরমেশন সিস্টেম কিভাবে ব্যবসাকে সহযোগিতা করে সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমি ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস এই টপিকের অন্তর্ভুক্ত যে সাব টপিকগুলো নিয়ে আলোকপাত করব, যে সাব টপিকগুলো হাইলাইট করে বেশি সময় নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে ডেটা ও ইনফরমেশন কাকে বলে এবং তাদের পার্থক্য, ডেটা প্রসেসিং এবং তাদের প্রকারভেদগুলো, সিস্টেম অর্থাৎ ইনফরমেশন সিস্টেম যে বলেছি আমরা, এই ইনফরমেশন সিস্টেমের সিস্টেম কাকে বলে এবং ইনফরমেশন সিস্টেম কাকে বলে এই সম্পর্কেও আমরা আলোচনা করব। তারপরে ইনফরমেশন সিস্টেমের ফাংশনটা কি, অর্থাৎ কি কি কাজ করে ইনফরমেশন সিস্টেম এবং তার প্রকারভেদ, তার টাইপস গুলো কি কি, এবং এই তথ্য ব্যবস্থায় ইনফরমেশন কম্পিউটারের ভূমিকা, অর্থাৎ তথ্য ব্যবস্থায় কম্পিউটার কি ভূমিকা রাখতে পারে, ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে কম্পিউটারের কি ভূমিকা, এই বিষয়টি আমরা দেখব। তারপরে দেখব ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা, অর্থাৎ ব্যবসায়িক কাজে, ব্যবসায়িক ক্ষেত্রে, ব্যবসায়িক ফিল্ডে আইসিটি আমাদের জন্য কি কি অবদান রাখে ব্যবসায়ের ক্ষেত্রে, সেটা আমরা দেখব। এবং ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে ইনফরমেশনের কি রোল বা কি ভূমিকা, সেই বিষয়টিও আমরা আলোচনা করব। প্রথমেই আসি আমরা ডেটা বা উপাত্ত কাকে বলে। ডেটা শব্দের বাংলা হলো উপাত্ত, আর তথ্যের ইংরেজি হলো ইনফরমেশন। সহজ কথায় ডেটা মানে উপাত্ত আর ইনফরমেশন মানে হলো তথ্য। আমি যদি তোমাদেরকে একটি প্রশ্ন করি, সেই প্রশ্নটি হচ্ছে ফাইভ ফাইভ মানে কি, অর্থাৎ পাঁচ যে সংখ্যাটি আমি বললাম, এই সংখ্যাটি দ্বারা আসলে কি বোঝায়, তাহলে তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, তাহলে তাদের অনেকেই বলবে ফাইভ মানে বা পাঁচ মানে হলো একটি সংখ্যা। আবার অনেকেই ভাববে পাঁচ মানে পাঁচ। আবার কেউ কেউ ভাবতে পারে পাঁচ মানে আমার রোল নাম্বার, ক্লাসের রোল নাম্বার। আবার কেউ ভাবতে পারে পাঁচ মানে হচ্ছে একটি প্রতীক। আবার কেউ ভাবতে পারে পাঁচ মানে হচ্ছে কোনো একজন ব্যাটসম্যানের কোনো একটি খেলায় রান সংখ্যা। আবার কেউ ভাবতে পারে পাঁচ হচ্ছে কোনো বিষয়ে বা অনেকগুলো দুই বা ততোধিক বিষয়ে প্রাপ্ত নম্বরের গড়, অথবা কোনো একটি বিষয়ের প্রাপ্ত নম্বর। অর্থাৎ এই পাঁচ, শুধু যখন পাঁচ বলবো তখন এই পাঁচ দ্বারা অনেক কিছু মিন করে। এই যে অনেক কিছু মিন করে এমন জিনিস যা থেকে নির্দিষ্ট কোনো কিছু বোঝার সুযোগ নাই।
অর্থাৎ কিছু বিশৃঙ্খল ফ্যাক্টস, বিশৃঙ্খল উপাদান। এই বিশৃঙ্খল উপাদান বা যে বিষয়টা থেকে সরাসরি কোনো কিছু বোঝা যায় না এমন কিছুকে আমরা বলি ডেটা। বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে ডেটা বা উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ প্রক্রিয়াকরণ করে তথ্যে পরিণত করার জন্য কম্পিউটারে ডেটা বা উপাত্ত সমূহকে ইনপুট বা সরবরাহ করতে হয়। আমি যদি আরেকটু সহজ করে ডেটাটাকে বলি, তার আগে এই ডেটা শব্দটি মূলত ল্যাটিন শব্দ ডেটাম, DATUM এ থেকে উৎপত্তি, বা ডেটা শব্দের বহু বচন হলো ডেটা। ওকে, এই ডেটাম শব্দের আবিধানিক অর্থ বা বাংলা অর্থ যদি বলি তাহলে সেটা হচ্ছে তথ্যের উপাদান। একটি তথ্য সারিতে যে সকল বিশৃঙ্খল আহ, বা অবিন্যস্ত ফ্যাক্টস গুলো রয়েছে তাদেরকে বলা হয় ডেটা বা উপাত্ত। এই ডেটা বা উপাত্ত আবার কয়েক প্রকারে হয়ে থাকে। একটা হচ্ছে নিউমেরিক ডেটা, আরেকটি হচ্ছে বুলিয়ান ডেটা, আরেকটা হচ্ছে নন নিউমেরিক ডেটা। এখানে ইন নিউমেরিক আছে, মূলত হবে নন নিউমেরিক ডেটা। এই নিউমেরিক ডেটা কাকে বলে? নিউমেরিক শব্দের অর্থ হলো অঙ্ক বা ডিজিট। অঙ্ক দিয়ে তৈরি হয় এই ডেটা, অর্থাৎ নিউমেরিক ডেটা। যে সকল ডেটা দ্বারা কোনো পরিমাণ বা সংখ্যা বোঝানো হয় তাকে নিউমেরিক ডেটা বলে। পরিমাণ আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। আমরা জানি পূর্ণ সংখ্যা কাকে বলে, আবার ভগ্নাংশ কাকে বলে সেটাও আমরা জানি। এই যেহেতু নিউমেরিক ডেটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ হয়, সুতরাং নিউমেরিক ডেটাও দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ নিউমেরিক ডেটা আর একটা হচ্ছে ভগ্নাংশ নিউমেরিক ডেটা। এদেরকে আবার যথাক্রমে ইন্টিজার, অর্থাৎ পূর্ণ নিউমেরিক ডেটাটাকে ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্ট বলা হয়। আবার ভগ্নাংশ ভগ্নাংশ যেটা সেটাকে আহ, সেটাকেও কয়েক ভাগে ভাগ করা হয়েছে, দশমিক, তারপরে আবৃত ইত্যাদি ভাবে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এরপরের যে ডেটার ক্লাসিফিকেশন বুলিয়ান ডেটা সেটা নিয়ে কথা বলি। বুলিয়ান ডেটার আবার দুইটি রূপ থাকে, একটি হচ্ছে সত্য মানে ট্রু, আরেকটি হচ্ছে ফলস অথবা মিথ্যা। সাধারণত কোনো নির্দিষ্ট অবস্থার সত্য বা মিথ্যার যে কন্ডিশন সেটা বোঝানোর জন্য এই বুলিয়ান ডেটাটা ইউজ করা হয়। আরেকটি হচ্ছে 3 নম্বর ক্লাসিফিকেশন, নন নিউমেরিক ডেটা। বুলিয়ান ডেটা এবং নিউমেরিক ডেটা ব্যতীত যত ডেটা আছে এই সব ডেটাকে আমরা অনিউমেরিক অথবা নন নিউমেরিক ডেটা হিসেবে চিন্তা করতে পারি। যেমন কোনো একটি ছবি অথবা কোনো একটি শব্দ অথবা কোনো একটি ইমেজ, অক্ষর, বাক্য অথবা কোনো কিছুর নাম, যেগুলো নিউমেরিকও হয় না আবার বুলিয়ান হওয়ার সুযোগ, সত্য মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই, এদেরকে বলা হয় নন নিউমেরিক ডেটা। তো আশা করি তোমরা ডেটা কাকে বলে এবং এই ডেটার ক্লাসিফিকেশনটা সম্পর্কে তোমাদের কিছুটা আইডিয়া হয়েছে। এবার আসলে তথ্য বা ইনফরমেশন কাকে বলে। এই তথ্য বা ইনফরমেশন হলো সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। অর্থাৎ ডেটাকে বা উপাত্তকে প্রক্রিয়াকরণ করার পর যে ফলাফল পাই সেটাই হচ্ছে তথ্য বা ইনফরমেশন। তাহলে আমরা বলতে পারি ডেটা প্রক্রিয়াকরণ ব্যতীত কোনো ইনফরমেশন হওয়ার সুযোগ নাই। সুতরাং সকল তথ্য হলো কি ইনফরমেশন, সকল তথ্য হলো ডেটা, কিন্তু সকল ডেটা ইনফরমেশন নয়। এই কথাটা আমরা এখান থেকে বলতে পারি।
এই তথ্য এবং ইনফরমেশনের মধ্যে কিছু পার্থক্য এটা আমরা দেখি। ডেটা হলো প্রাথমিকভাবে সংগৃহীত অসংবদ্ধ বা অবিন্যস্ত ফ্যাক্টসকে ডেটা বলে, আর সুবিন্যস্তভাবে বা সুশৃঙ্খলভাবে সাজানো উপাত্তকে তথ্য বলে। ডেটা তথ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, আর কাঁচামাল প্রক্রিয়াকরণ করে তথ্য পাওয়া যায়। তারপরে হলো একটু আগে যেটা বলেছি, সকল ডেটাই তথ্য নয়, বাট সকল তথ্যই ডেটা। তারপরে ডেটা সরাসরি ব্যবহার করতে পারি না, কিন্তু তথ্য সরাসরি ব্যবহার করা যায়। ডেটা দ্বারা কোনো বিষয় সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া যায় না বা পাওয়ার সুযোগ নাই, কিন্তু তথ্যের দ্বারা কোনো বিষয়ে পুরোপুরি ধারণা পাওয়া বা পুরোপুরি ধারণা বা ভাব প্রকাশ করা সম্ভব। তো ডেটার উদাহরণ হলো একজন ছাত্রের রোল নম্বর, ঠিকানা, নাম ইত্যাদি হলো ডেটা বা উপাত্ত। আর ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় ফলাফল হলো তথ্য। এবার আসি আমরা ডেটা প্রসেসিং কাকে বলে। এই ডেটা প্রসেসিং করার পূর্বে আমরা জানি প্রথমে হলো উপাত্ত। উপাত্তকে প্রক্রিয়াকরণ করা হয়, প্রক্রিয়াকরণ করার পরে আমরা পাই ইনফরমেশন। তাহলে ডেটাকে তথ্য পরিণত করার জন্য তিনটি ধাপ। একটি হচ্ছে প্রথমে ডেটা বা উপাত্ত, কাঁচামাল, যেটাকে আমরা বলি কাঁচামাল। এই কাঁচামাল যখন প্রক্রিয়াকরণ করা হবে, তাহলে এই প্রক্রিয়াকরণ হচ্ছে আরেকটি স্টেপ। এই প্রক্রিয়াকরণকৃত ফলাফল যখন আউটপুট আকারে আসে, তখন সেটাকে আমরা বলি ইনফরমেশন। তাহলে প্রথমে হলো ডেটা, তারপরে হলো প্রক্রিয়াকরণ বা প্রসেস, 3 নাম্বার হলো ইনফরমেশন। এবার আসি ডেটা প্রসেসিং। এই সংগৃহীত ডেটাকে প্রয়োজনীয় বিশ্লেষণ, প্রয়োজনীয় অ্যানালাইসিস, বিন্যাস প্রভৃতির মাধ্যমে ডেটাকে অর্থপূর্ণ তথ্য বা ইনফরমেশনে রূপান্তর করার প্রক্রিয়াকে ডেটা প্রসেসিং বলে। এই ডেটা প্রসেসিং এর যদি একটি উদাহরণ দেই, তোমাদের কোনো একটি ইনকোর্স পরীক্ষার প্রাপ্ত নম্বর এগুলো বিশ্লেষণ করে যখন একটি রেজাল্ট শিট তৈরি করা হবে, সেটাকে আমরা ডেটা প্রসেসিং বলি। এই ডেটা প্রসেসিংটি দুই প্রকার, একটি হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং আর একটি হচ্ছে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। এই ম্যানুয়াল ডেটা প্রসেসিং হলো কম্পিউটার বা এরকম যন্ত্র, অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার ছাড়া হাতে কলমে যখন ডেটা প্রসেস করা হয়, সেটাকে আমরা বলি ডেটা প্রসেসিং। যেমন বলতে পারি যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বা প্যারোল তৈরি করতে হলে প্রত্যেক কর্মী মোট কত ঘন্টা কাজ করেছে তার ভিত্তিতে ক্যালকুলেটরের সাহায্যে হাতে কলমে লিখে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করে চূড়ান্ত যে রিপোর্ট তৈরি করা হয়, একে বলা হয় ম্যানুয়াল ডেটা প্রসেসিং। এই ম্যানুয়াল ডেটা প্রসেসিং এর ফলে কি হবে, হাতে কলমে কাজ করতে গেলে অনেক সময় লাগবে, অনেক পরিশ্রম লাগবে, এমনকি মানুষের বা জনশক্তিরও বেশি প্রয়োজন হবে ম্যানুয়াল ডেটা প্রসেসিং। আর ইলেকট্রনিক ডেটা প্রসেসিং কম্পিউটারের সাহায্যে বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে যে প্রসেসিং করা হয় তাকে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং বলে। এতে সময় কম লাগে, একই কাজ বারবার করতে করতে হয় না, অর্থাৎ সিমিলার কাজগুলো একটি প্রোগ্রামের সাহায্যে আমরা করতে পারি। যেমন তোমাদের এই ফলাফল যে তৈরি করে ন্যাশনাল ইউনিভার্সিটি, এই ফলাফলগুলো ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর মাধ্যমে করে থাকে, অর্থাৎ এদের একটি সফটওয়্যার আছে, এই সফটওয়্যার ইউজ করে করতে পারে। আর ম্যানুয়াল ডেটা প্রসেসিংটা হলো তুমি কোনো একটি কোর্সে 50 পেজ, কোনোটিতে 70, কোনোটিতে 80, সবগুলো এই 80, 70 তারপরে হচ্ছে 50 তিনটা ক্যালকুলেটরে যোগ করে তারপর এভারেজ বের করবা, তারপরে গ্রেডিং
করবা, এটা যদি হাতে কলমে করা হয় সেটা হবে ম্যানুয়াল। আর এটা যদি কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক, সাধারণত কম্পিউটারে করা হয়, সেটাকে বলা হয় ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। তারপরে আসি সিস্টেম অ্যান্ড ইনফরমেশন সিস্টেম কি। সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো উপাদান যারা একত্রিত হয়ে একটি নির্ধারিত লক্ষ্যকে বাস্তবায়নের জন্য ইনপুট গ্রহণ করে এবং তাকে প্রক্রিয়া করে আউটপুট দেয়। অর্থাৎ এমন কতগুলো উপাদান যেগুলো পরস্পর নির্ভরশীল, তারা একসাথে হয়ে একটি নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের জন্য ইনপুট নেয় এবং একই সাথে সেই ইনপুটগুলো প্রক্রিয়াজাত করে আউটপুট দেয়, তাকে বলা হয় ইনফরমেশন। এই সিস্টেমের তিনটি অংশ থাকে, একটি হচ্ছে ইনপুট, আরেকটি হচ্ছে প্রসেস, আরেকটি হচ্ছে আউটপুট। অর্থাৎ এই সিস্টেম কতগুলো উপাদানের সমষ্টি। এই উপাদানগুলো একটি ছাড়া আরেকটি অচল, এরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা পরস্পর সম্পর্কযুক্ত। এই প্রত্যেকটি উপাদান ডেটা, কোনো একটি উপাদান ডেটা গ্রহণ করবে, এই ডেটাটা গ্রহণ করার পরে সেটাকে প্রক্রিয়াজাত করবে বা প্রসেস করবে, প্রসেস করার পরে ফলাফলটাকে আমাদের সামনে আউটপুট হিসেবে উপস্থাপন করবে, এটাকে আমরা বলছি সিস্টেম। তারপরে হলো ইনফরমেশন সিস্টেম। তথ্যকে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ, সংরক্ষণ এবং রূপান্তর করার জন্য ইনফরমেশন সিস্টেম হচ্ছে একটি টেকনিক্যাল বা কারিগরি পদ্ধতি। এই ইনফরমেশন সিস্টেমের কিছু উপাদান আছে, একটা হচ্ছে মানব সম্পদ, হার্ডওয়্যার, সফটওয়্যার, সিস্টেমে রাখা তথ্য এবং পর্যায়ক্রম। প্রথম উপাদানটি হচ্ছে মানব সম্পদ। অর্থাৎ আমরা যারা সাধারণ ব্যবহারকারী আছি এবং দক্ষ, অর্থাৎ ওই সিস্টেমটি যারা পরিচালনা করবে এবং আমরা যারা সাধারণ ব্যবহারকারী, এটি হচ্ছে সিস্টেমের রিসোর্স বা উপাদানের প্রথম পার্ট। আর দ্বিতীয়টি হচ্ছে হার্ডওয়্যার, যেমন কম্পিউটার অথবা অন্যান্য যে সকল আনুষঙ্গিক যন্ত্রপাতি আছে সেটা হচ্ছে হার্ডওয়্যার। তারপরে বলেছি সফটওয়্যার, বিভিন্ন প্রোগ্রাম, এটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমের তৃতীয় উপাদান। তারপরে হলো সিস্টেমে রাখা বিভিন্ন ডেটা, অর্থাৎ ইনপুট হিসেবে আমরা যে সকল ডেটা পাই সেগুলোকে আমরা বলছি সিস্টেমে সংরক্ষিত ডেটা। আর সর্বশেষ যেটি হচ্ছে পর্যায়ক্রমিক, এটা হচ্ছে সিস্টেম ব্যবহারকারীকে নির্দেশ প্রদান করে এরপরে কোন কাজটি করতে হবে, তারপরে কিভাবে করতে হবে, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক। এই পাঁচটি উপাদান নিয়ে মূলত সিস্টেম গঠিত হয়। আমরা এইটার বিস্তারিত যাচ্ছি না। তারপরে আমরা ইনফরমেশন সিস্টেমের কাজ কি, অর্থাৎ ইনফরমেশন সিস্টেম কি কি কাজ করে থাকে। ইনফরমেশন সিস্টেমের চারটি কাজ, একটি হচ্ছে ইনপুট ফাংশন, আরেকটি হচ্ছে প্রসেসিং ফাংশন, 3 নম্বরটি হচ্ছে সংরক্ষণ ফাংশন, আর 4 হচ্ছে আউটপুট ফাংশন। ইনপুট ফাংশনটা হচ্ছে মূলত, ইনপুট ফাংশনের প্রধান কাজ হলো বাইরে থেকে কাঁচামাল বা ডেটা বা উপাত্ত সিস্টেমের মধ্যে ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রবেশ করানো। অর্থাৎ বিভিন্ন যে ডেটাগুলো, এই ডেটাগুলো আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে, এটাকে বলা হয় ইনপুট ফাংশন। 2 নম্বর হচ্ছে প্রসেসিং ফাংশন। অর্থাৎ এখানে এই প্রসেসিং ফাংশনের মূল কাজটা হচ্ছে ডেটা বা উপাত্তকে প্রসেস করে তা ইনফরমেশনে রূপান্তর করা। এই যে ইনফরমেশনে রূপান্তর করবে, এর জন্য এই এই কাজটা করার জন্য সফটওয়্যারকে প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করতে হবে যাতে করে প্রক্রিয়াকরণটি সহজ হয়। 3 নম্বর হলো সংরক্ষণ ফাংশন। এই ডেটাকে প্রসেস করার পরে, অর্থাৎ ডেটাকে ইনফরমেশনে রূপান্তর করার পরে তা সংরক্ষণ ফাংশনে রাখা হয়। এখান থেকে প্রয়োজনীয় ডেটা বা ইনফরমেশন পরবর্তীতে
বা পরবর্তীতে নতুন কোনো কাজে ব্যবহার করা যায়। 4 নম্বর হলো আউটপুট ফাংশন। আউটপুট ফাংশনের কাজ হলো প্রক্রিয়াকৃত ফলাফল বা তথ্যগুলো প্রকাশ করা, অর্থাৎ বিতরণ করা, বাইরে বিতরণ করা। এটাকে আমরা বলতে পারি আউটপুট ডেটা। তারপরে যে টপিক হচ্ছে ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদ। এতক্ষণ যে আমরা ইনফরমেশন সিস্টেম পড়েছি, ইনফরমেশন সিস্টেম সম্পর্কে আইডিয়া নিচ্ছি, সেটা কত প্রকার? প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে অপারেশন সাপোর্ট সিস্টেম, আর একটি হচ্ছে ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম। এই অপারেশন সাপোর্ট সিস্টেম একটি প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজগুলো পরিচালনা করার জন্য অপারেটিং সাপোর্ট সিস্টেম প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট দিয়ে সাহায্য করে বা তৈরি করে। এটি আবার তিন প্রকার। একটি হচ্ছে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, সংক্ষেপে টিপিএস বলা হয়। আরেকটি হচ্ছে এক্সপার্ট সিস্টেম, যাকে আমরা বলি ইএস। আরেকটি হচ্ছে অফিস অটোমেশন সিস্টেম, ওএএস। অর্থাৎ প্রতিটি শব্দে আদ্যক্ষর বা প্রথম অক্ষর নিয়ে আমরা বলতে পারি যে টিপিএস, ট্রানজেকশন থেকে টি, প্রসেসিং থেকে টি, আর সিস্টেম থেকে এস, এক্সপার্ট থেকে ই, আর সিস্টেম থেকে এস, তাহলে ইএস। আরেকটি হচ্ছে অফিস থেকে ও, অটোমেশন থেকে এ, আর সিস্টেম শব্দ থেকে এস, তাহলে ও এ এস। প্রত্যেকটি সিস্টেমের আবার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। প্রথমে আসি ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। এটি একটি কম্পিউটার ভিত্তিক ইনফরমেশন সিস্টেম যা ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় বিবিধ লেনদেন সমূহ রেকর্ড করে থাকে। যেমন একটি ব্যবসায় প্রতিষ্ঠানের রুটিন কাজগুলো কি? রুটিন কাজগুলো হচ্ছে যেমন পণ্যের আদান প্রদান অথবা সেবা প্রদান বা সেবা দেওয়া, তারপরে অর্থ লেনদেন, তারপরে প্রতিষ্ঠানের জন্য মানব সম্পদ বা লোকবল সংগ্রহ করা ইত্যাদি হলো এই একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ বা প্রতিদিনের কাজ। এই কাজগুলো করে থাকে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। এখানে বা এই ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটি অপারেশনাল স্তরে কাজ করে। আমরা একটু পরে বিভিন্ন স্তর সম্পর্কে, ম্যানেজমেন্টের স্তর সম্পর্কে আলোচনা করব। তো এই ট্রানজিশন প্রসেসিং সিস্টেমটা মূলত অপারেশন স্তরে কাজ করে। কাজগুলো থাকবে পূর্ব নির্ধারিত, সুসংগঠিত এবং সুশৃঙ্খল। তারপরে এখানে ইনপুট হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা, যেমন বিল, চালান, অর্ডার, ইনভেন্টরি লেভেল ইত্যাদি। এইরকম সেই সকল লেনদেনগুলো আছে, এগুলো হচ্ছে তার র ডেটা। আউটপুট, এখানে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমের আউটপুটটা হচ্ছে ইনপুট থেকে সরাসরি প্রক্রিয়াজাতকৃত বিভিন্ন রিপোর্টগুলো হচ্ছে আউটপুট ডেটা। আর এখানে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম থাকে। অর্থাৎ হিসাব বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য যে ডেটা, সেগুলো নিশ্চয়ই মানব সম্পদ বিভাগের জন্য কাজে লাগবে না বা মার্কেটিং বিভাগের জন্য কাজে লাগবে না। এগুলো হয়তো সহায়ক হিসেবে কাজ করতে পারে বা সরাসরি ইউজ করার সুযোগ নাই। তারপরে হলো এই যে টিপিএস এ, অর্থাৎ ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমে যে ডেটাগুলো রাখা হয়, এই ডেটাগুলো এমআইএস বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেমে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে এক্সপার্ট সিস্টেম। অর্থাৎ আমরা কোনো বিষয়ে যখন বিশেষজ্ঞের কাছে দ্বারস্থ হই, একইভাবে ইনফরমেশন সিস্টেমে এরকম বিশেষজ্ঞ যে কোনো বিষয়ে বিশেষ মতামত প্রদান করে, সেটাকে আমরা বলি এক্সপার্ট সিস্টেম। কেউ কেউ এটাকে এক্সপার্ট সাপোর্ট সিস্টেমও বলা হয়, ইএসএস। একে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা বলে, অর্থাৎ নিজে কিছু পরামর্শ দেয় বা কিছু সিদ্ধান্তমূলক বা যৌক্তিক কাজ করে থাকে, এটাকে আমরা ইএস বলতে পারি।
ইএস হলো একটি নলেজ বেসড সিস্টেম। এই সিস্টেমগুলো বা এই সিস্টেমটি কম্পিউটারের দ্বারা আহ, তৈরি বিভিন্ন ধারাবাহিক প্রোগ্রাম, যেগুলো দিয়ে এমন সব সমস্যা সমাধান করা হয় যেগুলো কৃত্রিম মেশিনের সাহায্যে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে আমরা কাজটি করতে পারি। যেমন আমরা যদি বলি কোনো প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদন ব্যয় কি করে কমানো যায়, অথবা কর্মীদের দক্ষতা কিভাবে বাড়ানো যায়, অথবা সার্বিক পরিবেশের উপর ব্যবসার প্রভাব কি, এই বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এক্সপার্ট সিস্টেম আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। তারপরে হলো অফিস অটোমেশন সিস্টেম। এই প্রযুক্তিকে ব্যবহার করে একটি অফিসের পরিবেশ তৈরির জন্য কায়িক পরিশ্রমের কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে করার পদ্ধতিকে অফিস অটোমেশন সিস্টেম বলে। অর্থাৎ অফিস অটোমেশন সিস্টেম হলো এমন একটি সিস্টেম যেখানে মানুষের পরিশ্রমের দরকার নাই, সব কিছু হবে কম্পিউটার নিয়ন্ত্রিত বা সিস্টেম নিয়ন্ত্রিত। এটাকে বলা হয় অফিস অটোমেশন সিস্টেম। তারপরে আমরা যে বলেছিলাম যে ইনফরমেশন সিস্টেম হলো দুই প্রকার, একটি হচ্ছে ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম, আর একটি হচ্ছে অপারেশন সাপোর্ট সিস্টেম। তো আমরা অপারেশন সাপোর্ট সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং এটার প্রকারভেদ, এই অপারেশন সিস্টেম যে আবার তিন প্রকার, এটা নিয়েও আমরা আলোচনা করেছি। এবার ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম কাকে বলে? কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করে এমন সিস্টেমকে বলা হয় ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম। এটি আবার তিন প্রকার, একটি হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আরেকটি হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, আরেকটি হচ্ছে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। অর্থাৎ অপারেশনাল সাপোর্ট সিস্টেম যেরকম তিন প্রকার, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমও একইভাবে তিন প্রকার। এবার আসি এই প্রতিটি প্রকারের সম্পর্কে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এটি ব্যবস্থাপকীয় বা ম্যানেজারিয়াল লেভেলের পরিকল্পনা গ্রহণ, তারপরে নিয়ন্ত্রণ, সংগঠন, কর্মী সংস্থান সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এটি ব্যবস্থাপকদের অর্থাৎ ম্যানেজারদের প্রতিদিনকার সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। অর্থাৎ টিপিএস এ প্রসেস করা তথ্য এমআইএস ব্যবহার করে। আমরা টিপিএস যখন পড়েছি তখন এই কথাটা বলেছি যে টিপিএস এ প্রসেসকৃত ডেটা এমআইএস এবং ভিএসএস ব্যবহার করে। এটি টিপিএস এর দেওয়া বড় ডেটাকে সংক্ষিপ্ত ও রিপোর্ট আকারে প্রকাশ করে। এই এমআইএস এর কিছু সুবিধা আছে, যেমন এই পদ্ধতিতে বাজেটিং, এই এই পদ্ধতিতে এই পদ্ধতিতে তথ্যের যে ওভারলোডিং, অর্থাৎ বড় তথ্যকে যেহেতু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে, সুতরাং এই পদ্ধতিতে তথ্যের ওভারলোডিং কমানো যায়। এখানে তথ্যগুলোকে বিকেন্দ্রীকরণ করার সুযোগ আছে। তারপরে এর মাধ্যমে তো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয় এবং পরিকল্পনা গ্রহণেও সাহায্য করে থাকে। এর আবার বেশ কিছু অসুবিধাও আছে, যেমন এখানে তো বাজেটিং বা অর্থায়ন করা একটি জটিল বিষয়। অর্থাৎ প্রত্যেক তথ্যগুলোকে বড় থেকে ছোট করার জন্য কত টাকা লাগবে, এটার একটা জটিল ফাংশন। তারপরে এখানে আউটপুট কোয়ালিটি সম্পূর্ণভাবে ইনপুট কোয়ালিটির উপর নির্ভর করে। অর্থাৎ ইনপুট যদি খারাপ হয় আউটপুট খারাপ হবে, ইনপুট ভালো হলে আউটপুট ভালো হবে। তারপরে এখানে এটি কোম্পানি কেবলমাত্র ওয়ার্কারদের সততা, ওয়ার্কারদের অর্থাৎ কর্মীদের সততা, কর্মীদের আচরণ ইত্যাদি বিষয়গুলো এড়িয়ে যায়। আবার এখানে কিছু নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন হয় সঠিকভাবে কাজগুলো হচ্ছে কিনা। তারপরে ডিসিশন সাপোর্ট সিস্টেম বা সংক্ষেপে ডিএসএস বলা হয়ে থাকে। এটি ব্যবস্থাপকের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সাহায্য করে থাকে। টিপিএস সিস্টেমের ডেটা এখানে ব্যবহার করা হয়
তারপরে এমআইএস সিস্টেমে রক্ষিত ডেটা থেকে সারাংশ তৈরি করা হয়, আর জিএসএস সিস্টেমে অবস্থা বিচার বিশ্লেষণ করা হয়। অর্থাৎ টিপিএস এর ডেটাগুলো জিএসএস ব্যবহার করে, আর এমআইএস যে ডেটাগুলো থাকে সেগুলো নিয়ে একটি সারাংশ, আমরা জানি এমআইএস সারাংশ তৈরি করে, আর ডিএসএস ওই সারাংশের আলোকে বিচার বিশ্লেষণ বা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এরও কিছু বৈশিষ্ট্য আছে এবং সুবিধা অসুবিধা আছে। বৈশিষ্ট্য যেমন এখানে ইনপুট হচ্ছে বিভিন্ন রিপোর্ট এবং আউটপুট হলো লেনদেন সংক্রান্ত বিভিন্ন ডেটার প্রসেসকৃত রিপোর্ট। এখানে বাইরের চেয়ে অভ্যন্তরীণ বিষয়গুলো বেশি সংশ্লিষ্ট। এখানে রিপোর্টের ধরনগুলো হলো প্রক্রিয়াগত। এখানে অ্যানালাইটিক্যাল মডেল তৈরি করা হয়। এখানে টপ লেভেল থেকে মিড লেভেল ম্যানেজারও ডিএসএস ব্যবহার করতে পারে। এগুলো হচ্ছে সিস্টেমের বৈশিষ্ট্য। তারপরে হলো এই সিস্টেমের কিছু সুবিধা আছে। এইগুলো ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে ব্যবহৃত হয়। এটি কোনো কোম্পানির সমস্যা সমাধানের যে গতিশীল বা গতিকে বৃদ্ধি করে, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বৃদ্ধি করে। এটা তোমার অত্যাধুনিক বিশ্লেষণ এবং মডেলিং টুলস এখানে ব্যবহার করা হয়। এখানে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্বয়ংক্রিয় হয়ে উঠতে সাহায্য করে। এগুলো হচ্ছে সুবিধা। তারপরে আসি আমরা এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। এই সর্বোচ্চ স্তরের ব্যবস্থাপকগণ কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় উপযুক্ত বিতর্কের উপস্থাপনা করতে এটি ব্যবহৃত হয়। এক্সিকিউটিভ মানে হচ্ছে উপরের স্তর। সুতরাং উপরের স্তরের ব্যবস্থাপকগণ কোনো একটি সিদ্ধান্ত নিতে গেলে এই নেওয়ার সময় উপযুক্ত বিতর্কের সুযোগ তৈরি করে দেয় এই এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। নেক্সট আসি তথ্য ব্যবস্থায় কম্পিউটারের কি ভূমিকা। অর্থাৎ এই যে তথ্য নিয়ে আলোচনা করেছি, এইগুলো এই ক্ষেত্রে কম্পিউটারের কি ভূমিকা। এই তথ্য ব্যবস্থাপনায় কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ভূমিকাগুলো আমি পয়েন্ট আকারে এখানে উল্লেখ করেছি। যেমন ডেটা সংগ্রহ, এই ইনফরমেশন সিস্টেম ডেটা সংগ্রহ, ডেটা প্রসেসিং, ডেটা সরবরাহ এবং সংরক্ষণ করে থাকে। এই যে সবগুলো কাজ মূলত কম্পিউটারের সাহায্যে করে থাকে। অর্থাৎ একটি কম্পিউটার কিংবা নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত কম্পিউটারগুলো বিভিন্ন স্থানে এলোমেলোভাবে ছড়িয়ে থাকা তথ্য বা ডেটাকে প্রসেস করে সংগ্রহ করে এবং ইনফরমেশন সিস্টেমের ওয়ার্কফ্লোর মাধ্যমে তা কম্পিউটারে আবার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডেটার সঠিকত্ব ও বৈধতা যাচাই করা। কম্পিউটারের সাহায্যে ইনপুট বা সংগৃহীত ডেটার বৈধতা এবং সত্যতা বা সঠিকতা যাচাই করা হয় কম্পিউটার। আবার ইনপুট করার পর প্রসেসিং এর আগে এই কাজটি সম্পূর্ণ হওয়ার জন্য প্রসেসিং এর পর একেবারে সম্পূর্ণ করে, যেন প্রসেসিং এর পরে এই কাজটি একেবারে নির্ভুল তথ্য পাওয়া যায়। তারপরে ডেটা প্রসেসিং, অর্থাৎ ডেটাগুলোকে প্রসেস করে তথ্য রূপান্তর করা হয়। এর জন্য কম্পিউটার দরকার। কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম এবং প্রসেসিং অংশ এই কাজটা করে থাকে। তারপরে তথ্য খোঁজা, কোনো তথ্যের প্রয়োজন হলে সেটাও কিন্তু বিভিন্ন প্রোগ্রাম ইউজ করে বা সার্চ অপশন দিয়ে আমরা খুঁজে পেতে পারি। তারপরে হচ্ছে তথ্য সরবরাহ, প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে এই কম্পিউটারের সাহায্যে। অর্থাৎ কম্পিউটারের ভূমিকার কোনো শেষ নাই। ইনফরমেশন সিস্টেমে কাজ করতে গেলে কম্পিউটার ছাড়া কাজ করার তো সুযোগই নেই, কারণ সিস্টেম মানে হচ্ছে কম্পিউটার এখানে। তারপরে হচ্ছে তথ্যের উপস্থাপনা। উপস্থাপনায় এই কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন মানুষের ধ্যান ধারণা, তারপর রুচি, যুগের পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে কম্পিউটার আকর্ষণীয়ভাবে তথ্যকে উপস্থাপন করে, যেন সহজে সে বিষয়টা বুঝতে পারে। তারপরে হচ্ছে তথ্যের নিরাপত্তা, অর্থাৎ তথ্যের নিরাপত্তা দানের ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন অনেক তথ্য রয়েছে যা যদি প্রকাশ হয়ে যায় তাহলে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারে বা ব্যক্তিগতভাবে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য অ্যাক্সেস কন্ট্রোল পদ্ধতির
করে বা অ্যাক্সেস কন্ট্রোল দেওয়ার মাধ্যমে তথ্যের রক্ষা কবচ হিসেবে সাহায্য করে। তারপরে হচ্ছে তথ্যের হালনাগাদকরণ। এখানে সর্বদা আমরা জানি কোনো কাজ বা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য সবসময় হালনাগাদ বা আপ টু ডেট থাকতে হয়। কম্পিউটারও এই কাজটি অত্যন্ত দ্রুত গতিতে এবং সহজে করতে পারে। কেননা কারণ হলো যে তথ্যকে বিচার বিশ্লেষণ করে সিস্টেমকে আপডেট রাখা কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। তারপরে হলো নেটওয়ার্ক ব্যবস্থা। নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার তথ্য এবং রিসোর্সগুলো শেয়ার করে থাকে। এই নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিভিন্ন তথ্যগুলো অর্থাৎ ইনফরমেশন হাইওয়েতে কম্পিউটার আমাদেরকে যুক্ত করে দেয়। তারপরে হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থাৎ টেকনোলজির উন্নয়নের সাথে সাথে এই টেকনোলজির সাথে প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ তৈরি করতে কম্পিউটারের ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে আইসিটি আমাদেরকে কি কি সুবিধা দিয়ে থাকে। প্রথমে আসো ই কমার্স। ই কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। বর্তমান বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একটি আহ, ব্যবসায়িক মাধ্যম বা ইলেকট্রনিক লেনদেনের উপায় হলো ই কমার্স। বাংলাদেশে কিছু ই কমার্স প্রতিষ্ঠান আছে, তোমরা জানো। আহ, যেমন দারাজ আছে, ই ভ্যালি আছে, তারপর হচ্ছে বিদেশি শপ আছে, এছাড়াও ছোট ছোট বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ই কমার্স প্রতিষ্ঠান আছে, যার মাধ্যমে আমরা পণ্য বাসায় বসে রিসিভ করতে পারি, প্রতিষ্ঠানে যেতে হয় না ফিজিক্যালি। তারপরে হচ্ছে বারকোড। বারকোড হলো একটু চৌড়া বিশিষ্ট পর্যায়ক্রমে কতগুলো বার বা রেখার সমাহার। একে ইউনিভার্সাল প্রোডাক্ট কোডও বলা হয়ে থাকে। এই যে আমরা যে দোকান থেকে বিভিন্ন জিনিস ক্রয় করে থাকি, এই এই জিনিসটা বা এই প্রোডাক্টের প্যাকেটের উপর একটি বারকোডের সাহায্যে জিনিসের নাম এবং নির্মাণকারীর নাম, মূল্য ইত্যাদি পাওয়া যায়। তো এইগুলো আমরা স্ক্যান করে, বারকোড স্ক্যানার স্ক্যান করে আমরা ওই পণ্যের উৎপাদনকারী বা এই পণ্যটি কোথায় উৎপাদিত হয়েছে, এটার মূল্য কত, এটার কোয়ালিটি কি ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে এটা জানার জন্য আমাদের কম্পিউটারের সাহায্য নিতে হয়। তারপরে ওয়ার্ড প্রসেসিং। আমরা জানি ওয়ার্ড প্রসেসিং ছাড়া তো ব্যবসা বাণিজ্য অচল, অর্থাৎ ওই যে মাইক্রোসফট অফিস আমরা ইউজ করে থাকি। তারপরে বীমা এবং ব্যাংকিং সেক্টর। বীমা এবং ব্যাংকিং সেক্টর কম্পিউটারের বা ইনফরমেশন ব্যবস্থা ছাড়া অচল বর্তমান যুগে। আগে ম্যানুয়ালি ছিল, এখন আর এই সুযোগ নাই। তারপরে স্টক এক্সচেঞ্জ। আমরা জানি বাংলাদেশের যে স্টক এক্সচেঞ্জ গুলো আছে সব ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে আমি বাসায় বসে শেয়ার বাজারের দাম, শেয়ারের প্রাইজের উঠানামা ইত্যাদি সম্পর্কে জানতে পারি। তারপরে হচ্ছে শিল্প ও কলকারখানায় কম্পিউটারের ব্যবহার। শিল্প কলকারখানা অর্থাৎ ফ্যাক্টরিতে কি পরিমাণ পণ্যের মজুত আছে, কি পরিমাণ দরকার, কতটুকু উৎপাদন করা দরকার, কতটুকু চাহিদা ইত্যাদি সম্পর্কে কম্পিউটারের সফটওয়্যার ব্যবহার করে আমরা তথ্য জানতে পারি। পণ্যের মান নিয়ন্ত্রণ, কতটুকু মান আছে, কতটুকু মান ডেভেলপ করা উচিত, এই সম্পর্কে আইসিটি আমাদেরকে সহায়তা করে থাকে। তারপর ইলেকট্রনিক মেইল বা ইমেল। ইমেলের মাধ্যমে আমি আমার পণ্যের বাজারজাত করতে পারি। এমন একটি ইমেল দিয়ে দিলাম যাতে করে হাজার হাজার মানুষের কাছে একসাথে পণ্যটি প্রচার বা পণ্যটি সম্পর্কে জানতে পারে। তারপর যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় আমরা তো নিশ্চয়ই জানি যে চলাচল করার সময় ইলেকট্রনিক পদ্ধতিতে এখন টিকিট কেনাবেচা হয়। বাংলাদেশ রেলওয়ে যেমন ইলেকট্রনিক পদ্ধতিতে বা অনলাইনে বা মোবাইলের মাধ্যমে টিকিট বিক্রি করে, একইভাবে বড় বড় বাস কোম্পানিগুলো এই ক্ষেত্রে এই কম্পিউটারের সাহায্যে বা আইসিটি ব্যবহার করে টিকিট গুলো ক্রয় বিক্রি করে থাকে। গবেষণায় কম্পিউটার অবশ্যই দরকার। গবেষণা আর সত্যতা বা গবেষণা অথেন্টিসিটি যাচাই করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে। তারপরে ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে ইনফরমেশনের ভিন্নতা। আমরা জানি ব্যবস্থাপনার যে স্তরগুলো আছে, এখানে আমরা ইনফরমেশন কিভাবে বা ইনফরমেশন কিভাবে কাজে লাগে সেটা আমরা জানি। প্রথম হলো অপারেশন লেভেল সিস্টেম। সিস্টেম বা সিস্টেমস এখানে একই কথা। এই প্রতিষ্ঠানের যে দৈনন্দিন কাজগুলো আছে, দৈনন্দিন লেনদেনগুলো আছে, তার হিসাব রেখে অপারেশন ম্যানেজারকে সাহায্য করে হচ্ছে অপারেশনাল লেভেল সিস্টেম। আর নলেজ লেভেল সিস্টেম হলো
এই সিস্টেমে অর্গানাইজেশন নলেজ এবং ডেটা কর্মীদেরকে দিয়ে সাহায্য করে। অর্থাৎ নলেজ লেভেল সিস্টেমটা এর প্রধান কাজ হলো যে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নতুন নতুন ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়া। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল সিস্টেম, এটি মধ্যম সারি ম্যানেজারকে মনিটরিং, কন্ট্রোলিং এবং সিদ্ধান্ত গ্রহণের কাজে সহযোগিতা করে থাকে। অর্থাৎ ম্যানেজমেন্ট লেভেল সিস্টেম মাধ্যমে আমরা লেনদেনের একটি প্রতিষ্ঠানের বিভিন্ন লেভেলের কর্মী প্রতিষ্ঠানটি কিভাবে কাজ করবে, কোন কাজটি করবে ইত্যাদি বিষয়ে জানতে পারি। তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেল সিস্টেম, অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে এই সিস্টেমটি সাহায্য করে। এই স্ট্র্যাটেজিক লেভেল সিস্টেমের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে কিভাবে প্রতিষ্ঠান ভবিষ্যতে পরিকল্পনা করবে এই বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করে থাকে স্ট্র্যাটেজিক লেভেল সিস্টেম। ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে অর্থাৎ স্ট্র্যাটেজিক লেভেলে আমরা জানি থাকে ম্যানেজার, অর্থাৎ উপরে যারা প্রশাসক বা এমডি আছে, আর ম্যানেজমেন্ট লেভেলে থাকে মিডল ম্যানেজাররা, আর নলেজ লেভেলে থাকে যারা কর্মী বা ডেটা ওয়ার্কার, আর অপারেশন লেভেলে থাকে হচ্ছে অপারেশনাল ম্যানেজার। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, স্ট্র্যাটেজিক লেভেলটা সাহায্য করে টপ ম্যানেজার, আর ম্যানেজমেন্ট লেভেল সাহায্য করে মিডল ম্যানেজারকে, আর নলেজ লেভেল সাহায্য করে নলেজ এন্ড ডেটা ওয়ার্কার, আর স্ট্র্যাটেজিক লেভেল সিস্টেম সাহায্য করে অপারেশন লেভেল সিস্টেম সাহায্য করে অপারেশনাল ম্যানেজারকে। এই ছিল আজকের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে।